নতুন নতুন বিষয় এনে সময় নষ্ট করছে ঐকমত্য কমিশন। অভিযোগ ফখরুলের, সংস্কার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না বলছে জামায়াত। মালয়েশিয়ার আটক বাংলাদেশিরা জঙ্গি নয় জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মবের ঘটনায় তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। হোসনি দালান থেকে তাজিয়া মিছিল। টেকনাফের পাহাড় যেন অপরাধীদের অভয়ারণ্য। কোস্টগার্ড ও পুলিশের অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার। স্বাগত এখন দুপুরে, সঙ্গে আছি আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি নাজমুস সাকিব। নতুন নতুন সংস্কার প্রস্তাব এনে সময় নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণতন্ত্রের বিপক্ষের শক্তি নির্বাচন নিয়ে বিলম্ব করছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির মহাসচিব। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলছেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন একটি অস্পষ্ট ধারণা। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান। সংবিধান, শাসন ব্যবস্থা, বিচার বিভাগ ও নির্বাচন নিয়ে সংস্কারের লক্ষ্যে 2 মাস ধরে বিএনপি সহ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশন। আগামী রাষ্ট্র পরিচালনা, নির্বাচনী ব্যবস্থা নিয়ে সংস্কার আলোচনায় বিএনপির রাজনৈতিক অবস্থান জানাতে রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতেই সংস্কার নিয়ে দলের অবস্থান তুলে ধরেন তিনি। বলেন, এদেশের বড় ধরনের সংস্কার বিএনপির হাত ধরেই হয়েছে। সংস্কার নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারও চলছে। অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করেছেন। নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে। রাষ্ট্রের মালিক জনগণকে সম্পৃক্ত না করে তাদের প্রতিনিধিত্ব কিংবা প্রত্যাশার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করার অধিকার কোনো ব্যক্তি, দল কিংবা কমিশনের আছে কিনা তা বিবেচনায় নিতে হবে। একটা গোষ্ঠীর বিএনপিকে আপনার লাইন করা, তাকে ভুলভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালানো মাত্র। বিএনপি কখনোই জুলাই সনদের বিরোধিতা করেনি দাবি করে মহাসচিব বলেন, যারা গণতন্ত্রের বিপক্ষে তারাই নির্বাচন নিয়ে টালবাহানা করছে। তবে আপনার নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। জুলাই সনদের ব্যাপারে আমরা অনেক আগেই আমাদের প্রথম যে প্রস্তাব ছিল তাদের, সেই প্রস্তাবে আমরা আমাদের মতামতগুলো আমরা দিয়ে দিয়েছি। সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বাস্তবসম্মত নয়। তেমনি পিআর হলো একটা কনসেপ্ট, একটা ধারণা। এটা বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্নভাবে এটা কার্যকর হয়। এখন যারা পিআরের কথা বলতেছেন তারা কিভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না। তাহলে এ সম্পর্কে একটা অস্পষ্ট ধারণাই থেকে যাচ্ছে। এটা আলোচনার জন্য আলোচনা হচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে নির্বাচনী ব্যবস্থা সংস্কারে কমিশনের 243টি সুপারিশের মধ্যে 141টি, জনপ্রশাসনে 208টির মধ্যে 187টি আর বিচার বিভাগীয় সংস্কারে 89টির মধ্যে 62টি প্রস্তাবে একমত হয়েছে বিএনপি। জাহিদ হাসান, এখন, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে দোষীদের বিচার ও নির্বাচন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি বলছে, স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ভোট ব্যবস্থা যাচাই করে
পরে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। রাজধানীর পুরানা পল্টনের ঢাকা মহানগর দক্ষিণের কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভায় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাংলাদেশের জন্ম হয়েছিল ভোট ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, যদিও সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। দোষীদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। এ সময় অন্যান্য বক্তারা বলেন, সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রকাশ করতে হবে। যদি কোনো দল সংস্কারে রাজি না হয় তাহলে গণভোটের মাধ্যমে জনগণের রায় নিতে হবে। অপরাধ যারা করবে তাদের বিচার হতে হবে। বিচার যদি না হয় তাহলে অপরাধী আরো আস্কারা পেয়ে যাবে, বেড়ে যাবে। এই জন্য যাদের এখনো বিচার হয় নাই দ্রুত গতিতে তাদের বিচার করতে হবে, এটা 1 নম্বর দাবি। এর বিচারের সাথে সাথে সংস্কারের কাজগুলা ঠিক মতো করতে হবে, তাহলে বিচার তারপরে সংস্কার করা দরকার। মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ায় সেখান থেকে 3 জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। সকালে শাহজালাল বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে উত্তরা পূর্ব থানার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সম্প্রতি মবের কয়েকটি ঘটনা ঘটলেও অপরাধীদের আইনের আওতায় আনতে তৎপর তার মন্ত্রণালয়। দেখুন হোসেন জাহিদের প্রতিবেদন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার কার্যক্রম কতটা সন্তোষজনক তা দেখতে রোববার দুপুরে উত্তরা পূর্ব থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় থানার কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি কর্মরত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন তিনি। থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে সম্প্রতি মবের কয়েকটি ঘটনা ঘটলেও অপরাধীদের আইনের আওতায় আনতে তৎপর তার মন্ত্রণালয়। এই 2-3 দিনের আগে যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে, চিটাগাং একটা ঘটনা ঘটছে, লালমনিরহাটে একটা ঘটনা ঘটছে, ফরিদপুরে একটা ঘটনা ঘটছে। বাট এগুলি যেন ভবিষ্যতে আর না ঘটে এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি এবং এটার সাথে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন উপলক্ষে এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলাটা আমরা দেখি, তারপরে হলো মেইন পার্টি হলো যারা ইলেকশন করতেছে। এখন ইলেকশনটার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের। আমাদের প্রস্তুতি ঠিক আছে, সবার প্রস্তুতি যদি হয় 4টার প্রস্তুতি একসাথে হলে কোনো অসুবিধা, আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নেই। এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় রপ্তানি সক্ষমতা বাড়াতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা দাবি করেন, বাংলাদেশে আগে জঙ্গি থাকলেও এখন কোনো জঙ্গি নেই। জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের ক্ষেত্রে আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের, যেহেতু নাই, আগে ছিল আপনারা দিচ্ছেন, এখন নাই আপনারা দেন না। মালয়েশিয়া থেকে ফেরত 3 বাংলাদেশি জঙ্গিবাদে জড়িত না বলেও জানান তিনি। বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদেরকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ান সরকার। এরা কোনো জঙ্গি নাই, আপনি ওইটার ব্যাপারে একটা কিন্তু প্রেস রিলিজও দিয়ে দিছে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনারা পরে রাজধানীর উত্তরায় শিল্প পুলিশের প্রধান কার্যালয় ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হোসেন জাহিদ, এখন, ঢাকা। মিম, কারবালার শোকাবহ ঘটনা স্মরণে আজকে কিন্তু পালিত হচ্ছে পবিত্র আশুরা এবং হৃদয় বিদারক এই দিনটিকে স্মরণের জন্য পুরান ঢাকার হোসেনি দালানের ইমামবাড়া থেকে বের হয়েছে তাজিয়া মিছিল এবং বৃষ্টি উপেক্ষা করে সবাই কিন্তু হাই হোসেন বলে মাতবে মোহাম্মদপুর পর্যন্ত প্রদক্ষিণ করে শোকযাত্রা করছে। আয়োজকরা বলেন, জুলুম ও অবিচারের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্ত ও সাহস যোগায় এই পবিত্র আশুরা। আর পুরো তাজিয়া মিছিল জুড়ে ছিল কয়েক স্তরের নিরাপত্তা। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। গজলের করুণ সুরে সমবেত কণ্ঠে হুসাইনের নাম, মিছিলে মিছিলে খালি পায়ে শোকাচ্ছন্ন ঢাকার পথঘাট। ইসলামের সুমহান মর্যাদাকে সমুন্নত রাখতে হিজরি 61 সনের 10 মহরম হুসাইন ইবনে আলী শিবির স্থাপন করেন কারবালার প্রান্তরে। তাদেরকে ঘিরে ফেলে বিশ্বাসঘাতক ইয়াজিদের বাহিনী। এক পর্যায়ে ফুরাতের তীরে উমাইয়া বাহিনীর সাথে যুদ্ধে সব পরিবারে শহীদ হন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তো আজও কারবালার হৃদয় বিদারক সেই ঘটনা
বুক চাপড়ে স্মরণ করা হয়। শোকাবহ দিনটি উপলক্ষে এবারও ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে বের করা হয় সবচেয়ে বড় তাজিয়া মিছিল, যে কাফেলায় সকাল থেকে অংশ নিয়েছে হাজারো মানুষ। কারবালার প্রান্তরে স্মৃতি তুলে ধরতে এই তাজিয়া মিছিল। আগতরা বলেন, পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাচ্ছে। কারবালাতে ইমাম হোসেন যেভাবে নির্মম হত্যা হয়েছেন, এটাই প্রতিবাদ করছি, আমরা বুক চাপড়াচ্ছি। উনি কারবালার ময়দানে হক এবং ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে নিজে এবং নিজের পরিবারকে সহকারে জীবন দিয়েছেন। এবারও শিশু থেকে বৃদ্ধ, তরুণী থেকে যুবা সবাই মাতম করতে যোগ দিয়েছে তাজিয়া মিছিলে। 14 বছর আগে যে যুদ্ধটা হয়েছে এখনো আমাদের মনে পড়লে এখনো আমাদের কান্না আসে। হোসেনের ভালোবাসার জন্য এখানে আমরা শেয়ার শূন্য কোনো ভেদাভেদ করি না। আয়োজকরা জানান, পৃথিবীতে আজ সমস্বরে হুসাইনের নাম উচ্চারিত হচ্ছে কারণ তিনি মানবতার পক্ষে ছিল। বলেন, এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। ইমাম হুসাইন আলাইহিসসালাম 3 দিন নিজে শহীদ হয়েছেন কেন আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে দেখতে হবে 10 দিন তিনি কেন কারবালায় উপস্থিত ছিলেন। এজন্য আমরা এই দিনকে ইমাম হুসাইনের জন্য উৎসর্গ করে দেই। পুরান ঢাকার হোসেনি দালানের ইমামবাড়া থেকে মিছিল শুরু হয়ে নীলক্ষেত, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাবরেটরি সড়ক হয়ে ধানমন্ডি লেকের অস্থায়ী কারবালায় গিয়ে মিলিত হয়। অন্য মিছিলটি মোহাম্মদপুর হয়ে 7 মসজিদ রোডে চলে যায়। বাড়তি নিরাপত্তায় এবার পুরো মিছিল ঘিরে সেনাবাহিনী সদস্য মোতায়েন ছিল 4 স্তরের নিরাপত্তা বলয়। 10 মুহররম তাৎপর্যপূর্ণ একটি দিন। ইসলামে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এই দিনে সংগঠিত হয়েছিল। ন্যায়, ঐক্য, শান্তি প্রতিষ্ঠায় আশুরার এই দিনে নিজেদের মধ্যে ঐক্য, সংহতি অব্যাহত অগ্রগতি থাকলে নিজেদের মধ্যে হানাহানি বন্ধ হবে, মুসলিম বিশ্বে ফিরে আসবে শান্তি। আগতরা বলছে এতেই রবের নৈকট্য লাভ করা যাবে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। এই যে তাজিয়া মিছিল, সেই তাজিয়া মিছিল কিন্তু প্রতি বছরই আসলে পালিত হয় এবং আমরা দেখেছি যে হায় হোসেন করে যেই যার আসলে তার ভক্তরা আছেন তারা কিন্তু তাকে বেশ স্মরণ করেন এবং এই যে মিছিলটি কিন্তু একেবারে যে ইমামবাড়া আছে সেখান থেকে শুরু করে মোহাম্মদপুর পর্যন্ত কিন্তু যায়। শুধু রাজধানীতেই নয়, রাজধানীর বাইরে নীলফামারী সৈয়দপুরের কথা যদি বিশেষভাবে বলি, সেখানে সৈয়দপুরের প্রতীকী কারবালায়ও কিন্তু হযরত আলীর যারা অনুসারীরা রয়েছেন তারাও কিন্তু সেখানে ভিড় করছেন। আমরা সব খবরই জানাবো আমাদের দর্শকদের। আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন নীলফামারী থেকে, রয়েছেন আমিরুল বাপ্পি, এছাড়া আমাদের সঙ্গে রাজধানীর তাজিয়া মিছিলের সঙ্গে আছেন সিউল আহমেদ। আমরা শুরুতেই যাচ্ছি সিউলের কাছে। সিউল, আপনি আমাদেরকে একটু জানাবেন তাজিয়া মিছিলের সঙ্গে তো আপনি আছেনই, সেখানকার কি অবস্থা? আমি আসলে আজকে সকাল ঠিক 10টা বাজে তাজিয়া মিছিল যখন শুরু হয় তখন হোসেনি দালান ইমামবাড়া থেকে যে মিছিলটি শুরু হয় সেই মিছিলের সাথেই সারাদিন ছিলাম। ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানীর জিগাতলা 2 ধানমন্ডি 2 যেটি বলা হয়, সেখানে আসলে বিজিবির যে 4 নম্বর গেট আছে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, সেই গেটে আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং হোসেনি দালান ইমামবাড়া ম্যানেজমেন্ট কমিটি এই দুইটির পক্ষ থেকে কিন্তু একটি অস্থায়ী কারবালা তৈরি করা হয়েছে এখানে, এবং এইখানে কিন্তু এসে এই মিছিলটি আস্তে আস্তে শেষ হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই মিছিল প্রায় শেষের দিকে, তবে মিছিলের যে আকর্ষণীয় অংশ সেটি হচ্ছে ধুন্দুল, সেটি আসলে নিয়ে যখন এই অস্থায়ী কারবালাতে নিয়ে আসা হবে তখনই আসলে মিছিলটি অফিসিয়ালি শেষ হয়ে যাবে, আনুষ্ঠানিকভাবে আসলে শেষ হবে মিছিলটি। তবে এই মিছিল আসলে এবছর অনেক ধীর গতিতে হয়েছে, তবে এই মিছিল আস্তে আস্তে এই মিছিলের শুরুর অংশ ছিল আসলে বড়কাটরা যে হোসেনি দালান বড়কাটরা ইমামবাড়া আছে সেখান থেকে সেই মিছিলটি আসলে প্রথমে, এরপরে আসলে 3 স্তরের নিরাপত্তা বাহিনীরা ছিলেন, আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা ছিলেন, এরপরে আসলে ছিল হচ্ছে হোসেনি দালান যে হোসেনি দালান ইমামবাড়া আছে সেখানকার লোকজন ছিল। এরপরে আসলে এই মিছিলটি এইখানে নিয়ে আসা হচ্ছে আস্তে আস্তে। আপনি নিশ্চয়ই জানেন যে এই বছর মিছিলে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের আতশবাজি, পটকা, এছাড়া যে ছুরি কিংবা যে ধরনের ব্যবহার করা হয়, যে ধরনের লোহার জিনিসপত্র ব্যবহার করা হয় প্রতি বছর আসলে এই তাজিয়া মিছিলে মাতম করার ক্ষেত্রে, সেগুলো কিন্তু এবার নিষিদ্ধ করা হয়েছে একদম। তবু আমরা দেখেছি আসলে কিছু কিছু জায়গায় এই ব্যাপারগুলো ব্যবহার করা হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঠিক এই মুহূর্তে এই মিছিলটি, তাজিয়া মিছিল যেটি আসলে সকালে শুরু, সেটি আস্তে আস্তে আসলে এই অস্থায়ী কারবালায় আসছে। এরপরে আসলে যেটি আছে এখানে আসলে আনুষ্ঠানিকতা বলতে যেটি করা হয় সেটি হচ্ছে যে এখানে এই ধুন্দুলটি
নিয়ে আসার পরে সকলে আসলে একটি সালাম জানানো হবে। সেই সালাম জানানোর পরে কিন্তু এটি আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে আমরা দেখেছি গত কয়েক বছর এখানে আসলে জোহরের নামাজ আদায় করা হয়েছে, তো এবছরও হয়তো তারা নামাজ আদায় করবেন, এরপরে কিন্তু এটি শেষ হবে। আপনি নিশ্চয়ই জানেন যে আসলে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হৃদয় বিদারক ঘটনা আমরা শুনেছি, আমরা বিভিন্ন জায়গায় পড়েছি, কিংবা যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার থেকেই কিন্তু আসলে আজকের এই 10ই মুহররমের যে মহত্ব সেটি কিন্তু বিশ্বের যত মুসলিম আছেন তারা কিন্তু পালন করছে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে শুধু মুসলিম নয়, অন্যান্য ধর্মের লোকজনও কিন্তু এই মিছিলের পাশেই দাঁড়িয়েছিল, তারাও কিন্তু আসলে শ্রদ্ধা জানিয়েছেন এবং তারাও কিন্তু একই সাথে মর্মাহত। আমরা অনেকের সাথেই কথা বলেছি। এই ছিল মিম তাজিয়া মিছিল, ঢাকার যে তাজিয়া মিছিল, সেটি সর্বশেষ তথ্য আমার কাছে। আমিরুল বাপ্পিও আমাদের সঙ্গে যুক্ত আছেন নীলফামারী থেকে, তার কাছে জানবো যে বাপ্পি জানাবেন যে আশুরা উপলক্ষে কি কি আয়োজন থাকছে ওখানে এবং প্রতীকী কারবালা প্রান্তরে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন? সাকিব, সারা দেশে যেভাবে আশুরা পালিত হয়, সৈয়দপুরে আশুরার যে আচার তা একটু ভিন্ন আঙ্গিকে পালন হয়। এখানে বিশেষ করে হযরত আলীর যারা অনুসারী আছেন তারা এই 42টি ইমামবাড়া এবং 2টি পাকিস্তান মোট 44টি ইমামবাড়া থেকে তারা বিভিন্ন ধরনের আচার ধর্ম পালন করছেন গত কয়েকদিন থেকে, এবং আজকে শেষ দিন। এখানে যে প্রতীকী কারবালা প্রান্তর আছে হাতিখানা গোরস্থান সংলগ্ন, এইখানে আমরা দেখেছি যে সকাল থেকেই যারা এই বিশ্বাসী আছেন তারা আসছেন এবং এই প্রতীকী কারবালা প্রান্তরে তারা দোয়া করছেন, মোনাজাত করছেন এবং এখান থেকে তবারক সংগ্রহ করে ফিরে যাচ্ছেন। এবং এখন থেকে শুরু হয়েছে যে এই দুপুরের পর থেকে এখানে জনসমাগমটা অনেক বেশি হতে থাকে, যেটি আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই জনসমাগম শুরু হয়েছে। এবং বিকেল বেলা যে যারা পাইক বেঁধেছেন তারা সবাই স্থানীয় কাজীপাড়া ঈদগাহ ময়দান থেকে তারা আসবে এবং এইখানে এই যে প্রতীকী কারবালা প্রান্তরের চারপাশে দৌড়ে তারা তাদের যে মানতের যে বিষয়টি, আচারের যে বিষয়টি, সেটি তারা পালন করে তারা শেষ করবে। একটু জানিয়ে রাখি যে যারা এখানে শিয়া অনুসারী আছেন তারাও তাদের যে শিয়া মসজিদ আছে সেই জায়গা থেকে 3:30 থেকে 4টার মধ্যে তারা প্রতি বছর মাতমের যে মিছিলটি থাকে সেই মাতম মিছিল তারা বের করে। কিন্তু শিয়াদের সাথে এইখানে মূলত অবাঙ্গালিরই এই ধর্মীয় রীতিটা সৈয়দপুরে বেশি পালন করা হয় এবং এই যে তারা বিভিন্ন মানতের উদ্দেশ্যে তারা পাইক সাজে এবং তারা নিজেদেরকে হযরত আলীর সৈনিক হিসেবে মনে করে এবং তারা সৈনিক হিসেবে যত অমঙ্গল আছে তারা সেইগুলো দূর করতে চায় এই আচার অনুষ্ঠানগুলোর মাধ্যমে। তো নিশ্চয়ই আমার ক্যামেরার মাধ্যমে সাকিব দেখতে পাচ্ছেন যে যারা বিশ্বাসী আছেন তারা এসে এখানে যে প্রতীকী কারবালায় তারা মোনাজাত করছেন এবং এই মোনাজাতের মাধ্যমে তারা তাদের বিভিন্ন যে প্রার্থনা আছেন সৃষ্টিকর্তার কাছে, সেই সৃষ্টিকর্তার কাছে বিভিন্ন প্রার্থনার মাধ্যমে তারা এই মোনাজাতগুলো করে তারপরে এখান থেকে তবারক সংগ্রহ করে চলে যাবেন। এবং এই যে যারা পাইক আছে আমি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই পাইকরা এসে এখানে ঘোরাঘুরি শুরু করেছে এবং এইটি যে প্রতীকী কারবালার চারপাশে ঘুরছে বেশ অনেকক্ষণ থেকে এবং এটি অনেকক্ষণ ধরেই এটি চলবে। মোটামুটি আসরের পর বেশি জমজমাট হবে এবং যেটি হবে যে সন্ধ্যা পর্যন্ত এটি চলে, তারপরে প্রায় রাত পর্যন্ত এটি থাকবে এবং এই উপলক্ষে কিন্তু এখানে মেলারও আয়োজন করা হয়েছে। সেই মেলা দেখতেও অনেক মানুষজন এসে ভিড় করছে এবং কিছুক্ষণের মধ্যে এই জায়গাটি পুরোপুরি লোকারণ্য হয়ে যাবে। তো সাকিব, এই ছিল আশুরা উপলক্ষে সৈয়দপুর থেকে যে আচার অনুষ্ঠান সেটির সব শেষ অবস্থা। ঢাকা এবং ঢাকার বাইরে আশুরা দিবসটি পালিত হচ্ছে এবং সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পবিত্র আশুরার দিনটি পালন করছেন ইরাকের শিয়া মুসলিমরা। সকাল থেকেই কারবালায় জড়ো হন হাজার হাজার মানুষ। আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট নাতি ইমাম হোসেনকে স্মরণে 10 মুহররমকে শোকের দিন হিসেবে পালন করছেন তারা। শোক মিছিল ছাড়াও ইস্পাতের শিকল দিয়ে পিঠে আঘাত করে ইমাম হোসেনকে স্মরণ করছেন শিয়া মুসলিমরা। ইরাক ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে থাকা শিয়া সম্প্রদায়ের মানুষ একইভাবে ইমাম হোসেনকে স্মরণ করছেন। 680 খ্রিস্টাব্দ বা হিজরি 61 সনের 10 মুহররম ইয়াজিদ বাহিনীর হাতে কারবালায় শহীদ হয়েছিলেন ইমাম হুসাইন। যদিও পৃথিবীর শুরুর সময় থেকে ইসলাম ধর্মে মুহররম মাসের 10 তারিখ বা আশুরার দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইমাম হুসাইনের শাহাদাত বরণ সহ বেশ কয়েকটি ঘটনা দিনটিকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ ৬ষ্ঠ দিনে চাঁপাইনবাবগঞ্জে জুলাই পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি। এ নিয়ে বিস্তারিত জানাতে সরকারি কলেজ গেট থেকে যুক্ত আছেন রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে চাঁপাইনবাবগঞ্জে পদযাত্রার পর এনসিপির আর কি কি কর্মসূচি রয়েছে এবং পদযাত্রাটি কতদূর গেল? সাকিব, ইতিমধ্যে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে পদযাত্রা সেটি শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের যে শান্তির মোড় সেখান থেকে শুরু হয়ে এখানে নিমতলা এবং বড় ইন্দারা মোড় হয়ে এখন কিন্তু ঠিক আমরা যে চাঁপাইনবাবগঞ্জ সুপার মার্কেটটি রয়েছে অর্থাৎ কলেজ গেটের এখানটাতে আছি। এখানে আসলে আমরা আসার পর থেকেই যেটি আসলে দেখেছি যে এনসিপির নেতাকর্মীরা তারা হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জবাসীকে এবং একই সাথে কিন্তু এখান থেকে যেই বিষয়গুলো আসলে বলা হয়েছে, এখানে আমরা দেখেছি হাসানাত আব্দুল্লাহকে, তিনি এখানে এসে চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান তুলেছেন এবং একই সাথে এখানে এই পদযাত্রা থেকে যেটি বলা হয়েছে যে আসলে প্রথমে সংস্কার এবং বিচার, তারপরে অন্য কোনো কিছু তারা চিন্তা করছেন এবং এখন পর্যন্ত যে পদযাত্রাটি সেই পদযাত্রাটি প্রায় 2 থেকে 3 কিলোমিটার। এইভাবে হাসানাত আব্দুল্লাহ তিনি নিজে এখানে যে প্রচার মাইকটি রয়েছে সেটি নিজের কাছে নিয়ে তিনি নিজেই চাঁপাইনবাবগঞ্জবাসীর উদ্দেশ্যে নানা বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন এবং এই যে এনসিপির যে পদযাত্রা এই গণঅভ্যুত্থান পরবর্তী যে সময়টিতে আসলে দেশের যা যা প্রয়োজন সেটির জন্য এনসিপির যে ডেডিকেশন বা এনসিপি আসলে কী করতে চায় সেই বিষয়গুলো নিয়ে তিনি বলেছেন এবং একই সাথে নানা ধরনের স্লোগান উঠেছে। যে স্লোগানে আসলে সবচেয়ে বেশি যেটি আসলে বলা হয়েছে সেটি হচ্ছে চাঁদাবাজ এবং দুর্নীতির বিরুদ্ধে তারা আসলে রুখে দাঁড়াচ্ছেন। একই সাথে কিন্তু এখানে এই পদযাত্রায় আমরা যেটি আসলে লক্ষ্য করছি যে এই জিনিসটি বলা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তারা বলছে সংস্কার এবং তার পরবর্তী সময়ে আসলে বিভিন্ন বিষয়ে তারা জানবেন এবং একই সাথে এই যে পদযাত্রা সেই পদযাত্রাতে কিন্তু আমরা দেখছি যে স্থানীয় যে যারা এনসিপি নেতা রয়েছেন তারা যেমন আছেন, একই সাথে কিন্তু এখানে যারা উৎসুক জনতা তারাও এখানে ভিড় করেছেন যে আসলে তরুণ এই দলটির তরুণ নেতাদেরকে আসলে দেখার জন্য আসলে ভিড় করেছেন। এখন ঠিক কলেজ মোড়ে এসে আমরা পৌঁছেছি, সেখানে কিছুক্ষণ পরে আসলে পথসভা অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে আসলে নেতারা কি বলবেন সেটির অপেক্ষায় আছেন এখানকার উৎসুক জনতা, এনসিপির নেতাকর্মী এবং চাঁপাইনবাবগঞ্জবাসী। তো সাকিব, এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ খবর। চাঁপাইনবাবগঞ্জে চলছে এনসিপির পদযাত্রা, সে খবর জানাচ্ছিলেন রাকিবুল হাসান। সাকিব, জুলাই মাসের কথা নিশ্চয়ই মনে আছে। গত বছর এই জুলাইয়ে কিন্তু রণক্ষেত্র রূপ নিয়েছিল মাতোয়াইল, শনি আখড়া, দনিয়া এলাকা। ছাত্র জনতা যখন মিছিল করছিল এবং তাদের দাবি নিয়ে তারা রাজপথে ছিল, তখন এই এলাকাগুলো একদমই রণক্ষেত্র রূপ নিয়েছিল। মূল সড়কের দুপাশের গলিগুলো রক্ষা কবচ হয়ে ওঠে। বাসিন্দাদের কাছে সে সময় ঘটা নারকীয় যে হত্যাকাণ্ড, সেই দিনগুলো এখনো পর্যন্ত কিন্তু স্মৃতির পাতায় দগদগে হয়ে রয়েছে মানুষের। এবং এই যে ছাত্র জনতা মাঠে নেমে এসেছিল, সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিংবা তৎকালীন যে আওয়ামী লীগ ছাত্রলীগ যারা ছিলেন তারা কিন্তু আসলে এক হয়ে তাদের উপরে হামলা করেছিল। তবে স্থানীয়রা কিন্তু সেখানে তাদের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। ফলস্বরূপ জুলাই বিপ্লবের যে স্টালিনগ্রাদে পরিণত হয় কিন্তু এসব এলাকা। এ বিষয়ে একটি প্রতিবেদন আছে জাওয়াদ মাহমুদের, সেটি দেখে আসবো। জুলাইয়ে রাজধানীর শনিরাখড়া, দনিয়া এলাকার প্রতিটি বুলেট, সাউন্ড গ্রেনেডের শব্দ, টিয়ার ঘাসের চোখ ঝাঁঝানি, শটগান, ছর্রাগুলি, আহতের রক্ত, শহীদদের জীবন বলিদানের ঘটনা বছর পার হতে চললেও এখানকার বাসিন্দা ও ছাত্র জনতার স্মৃতিতে দগদগে ক্ষত হয়ে আছে। হত্যাযজ্ঞের সেই দিনগুলো মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল এখানকার আন্দোলনকারীদের কাছে। আমার পিছনে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওখান থেকে স্নাইপারের হামলা, তারপরে টিয়ার শেল, দড়ি নিয়ে রাতের অন্ধকারে দড়ি নিয়ে বাসার থেকে দড়ি নিয়ে মাথায় গুলি করে দেওয়া। এখানে অসংখ্য ছাত্র আহত হয়েছে, এই পাশের স্কুল থেকে আহত হয়েছে। পুলিশ কিছুতে কিছু হলে বা ছাত্রলীগ অ্যাটাক করতো মেন রাস্তায়, তখন হচ্ছে আমরা মেন রাস্তা থেকে বাঁচার জন্য বা তাদের অ্যাটাকের থেকে বাঁচার জন্য আমরা সাধারণত এই রাস্তাগুলোতে ব্যবহার করতাম বা এই রাস্তায় এসে আমরা আশ্রয় নিতাম। আর ম্যাক্সিমাম সময় হচ্ছে ড্রোন চলতো, রাস্তাগুলোর উপর দিয়ে ড্রোন চলতো, তারা দেখে যে কোন রাস্তায় শিক্ষার্থী আছে বা কোন রাস্তায় মানুষ আছে। এই জন্য হচ্ছে মূলত আমরা বাসাবাড়ির ভিতরে আশ্রয় নিতাম বেশি, রাস্তার থেকে বা বাসাবাড়ির ভিতরে। যে এখানে যে স্বাধীনতা ভবন, যেটা স্বাধীনতা 10 তলার উপরে স্নাইপার নিয়ে তাক করেছিল সবসময়। এখান থেকে হচ্ছে আপনার বিভিন্ন সময় গুলি করছে স্নাইপার দিয়ে। তখন হচ্ছে এইটা মূলত এখানে হচ্ছে তাদের একটা ক্যাম্প, এইখান থেকে হচ্ছে তারা সমস্ত কিছু যাত্রাবাড়ি পরিচালনা করতো এই অঞ্চলে, যে এখানে যে আমাদের আন্দোলনকে ব্যাহত করার জন্য
তখন হচ্ছে এইখান থেকে তারা পরবর্তীতে এই তাদের যে পুলিশ ফোর্স বা সেনাবাহিনী ফোর্স বা বিজিবি যখন যাত্রাবাড়ি থেকে এখানে আসতেছিল, তো আমরা হচ্ছে স্লোগানের মাধ্যমে বিজিবিকে হচ্ছে এখান থেকে আটকাইছি। জুলাই বিপ্লবের স্টালিনগ্রাদ খ্যাত যাত্রাবাড়ি এলাকার এই দনিয়া কলেজ ক্যাম্পাস আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়েছিল এই অঞ্চলের বিপ্লব দমানোর ক্ষেত্র হিসেবে। কিন্তু এইসব উঁচু ভবন থেকে ছোড়া স্নাইপারের গুলির সামনে ছাত্র জনতার বুক চিতিয়ে দেওয়ার ঘটনা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। পাশাপাশি এখানকার বাসিন্দাদের সার্বিক সহযোগিতায় এই অঞ্চল হয়ে উঠেছিল বিপ্লবীদের দুর্ভেদ্য ঘাঁটি। পুলিশের মুহুর্মুহ গুলি, আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া উপেক্ষা করে প্রতিরোধ গড়ে তোলে ছাত্ররা। রাজপথের প্রতিরোধে শান দিতে রাস্তার দুধারের এই মহল্লার গলিগুলো ব্যবহার হয়েছিল টানেল হিসেবে। ছাত্র জনতার এই রণকৌশলে জড়িয়ে পড়েছিল স্থানীয় বাসিন্দারাও, যার চিহ্ন এখনও বয়ে বেড়াচ্ছে ভবনের দেয়ালগুলো। এখানে আইসা মনে করেন ফুচুরিয়া দেখছে ওই এলাকার ওই ব্রিজের এইখান থেকে স্নাইপার দিয়ে গুলি করে মনে করেন এখানে বুকলা হয়ে গেছে। একের পর এক ছাত্ররা আহত হইতেছে, মারা যেতেছে, তখন মানুষ, এলাকার মানুষ এই ছাত্রের সাথে মিলে গেছে, মিলে তখন পুলিশে অ্যাটাক করছে, দাওয়া পাল্টাপাল্টি হয়েছে। কোন দিকে তাদেরকে পুলিশে আর্মিরা অ্যাটাক করতেছে, তাদেরকে বলে দিছি ফোন দিয়ে যে ভাইয়া বাবা এদিক দিয়ে আসতেছে। আমার মেয়েরা বলছে ভাইয়া ওই দিক দিয়ে আসতেছে, আপনারা সতর্ক হয়ে যান। এলাকাবাসীর তো এক পর্যায়ে তো আপনার আইন শৃঙ্খলা বাহিনী বলেন আর আওয়ামী লীগের লোকজনটা বলেন, ওরা এক পর্যায়ে জিম্মি করে ফেলাইছে। এই যে এই গল্লির ভিতরে পর্যন্ত আপনার অনেক দূর পর্যন্ত পুলিশ গুলি করছে। জুলাই আগস্টের উত্তাল সময়ে রায়েরবাগ, মাতুয়াইল, শনিরাখড়া, দনিয়ার বাসিন্দাদের নিত্যদিনের সঙ্গী ছিল জীবন ভয় ও পুলিশি হয়রানি। জুলাইয়ের শুরুতে ছাত্রদের পাশে না দাঁড়ালেও আন্দোলন যখন তুঙ্গে, তখন ভয় উপেক্ষা করেই শিক্ষার্থীদের সহযোগিতা করতে পিছপা হয়নি এখানের মানুষেরা। খাদ্য সামগ্রী থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম কিংবা লড়াই করবার নানা অনুষঙ্গ দিয়ে পাশে ছিলেন অধিবাসীরা। যখন কোনো ছেলে আহত হয়েছে, হয়তো আমরা বাড়ির ভিতরে ঢুকেছি, যতটুকু সম্ভব ছিল আমরা চেষ্টা করছি নিজেদের ভিতর থেকে ওদেরকে পাশে দাঁড়ানোর জন্য। আমরা এখান থেকে লাঠি সোটা দিছি, আবার ম্যাচ দিছি, যাতে বাচ্চাদের যখন গ্যাস ফিকে মারতো ওইখান থেকে সারা রাস্তায় গ্যাসে ভরে যেত গা, বাচ্চারা মুখ শরীর জ্বলে যেত গা। আমরা কি করছি তখন লাইটার দিছি, লাইটার দিয়া মানে যাতে বাচ্চারা এখানে আগুন ধরাই দিছি। ঘরে থেকে খাতা পর্যন্ত আইনা দিছি, বাচ্চাদের বই খাতা, এই বই খাতা দিয়ে ওরা আগুন ধরায় যার যার মুখ ই করছে, সেফটি করছে। আমরা ওই যে বাড়ির কাছে টাকা নিয়ে পাড়ার সবার কিছু আমাদের খাবার ব্যবস্থা, ছাত্রদের এই যে বোতলে পানি ভরা, মহিলারা মেয়েরা পানি ভরে রাস্তায় দিচ্ছে, কাজের মহিলারা অনেক বাড়িরা যাইতে পারে না, কেউ 10 প্যাকেট বিরিয়ানি দিচ্ছে, কেউ আপনার অন্য কিছু দিচ্ছে, কেউ সিঙ্গার দিচ্ছে, এরকম সবাই সাহায্য করছে। এলাকা ভিত্তিক এমন সাধারণ মানুষের অংশগ্রহণেই জুলাই হয়ে উঠেছিল সার্বজনীন। প্রতিবেশীর পাশে থাকার অঙ্গীকারেই রক্তাক্ত পথ মারিয়ে চূড়ান্ত বিজয় সহজ করে দিয়েছিল। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। কক্সবাজারের টেকনাফের পাহাড়ি অঞ্চলে অপরাধ জগতের বিস্তার যেন নতুন মাত্রা পেয়েছে। মিয়ানমার সীমান্ত ঘেঁষা এই এলাকায় এখন আধুনিক অস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে সংঘবদ্ধ ডাকাত ও অপহরণকারী চক্র। শনিবার রাতে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও গুলি উদ্ধারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে এক অপহৃত যুবককে। মন্তোষ বেদজ্ঞর প্রতিবেদন। কক্সবাজারের টেকনাফে পাহাড়গুলো এখন অপরাধীদের ঘাঁটি। জাদিমুরা পাহাড়ে একদল সশস্ত্র ডাকাতের অবস্থানের খবর পেয়ে শুক্রবার রাত 11:30টায় অভিযান চালায় কোস্টগার্ড ও পুলিশ। অভিযান শেষে ওই আস্তানা থেকে উদ্ধার করা হয় একটি G3 রাইফেল, 2টি বিদেশি পিস্তল, 3টি দেশি আগ্নেয়াস্ত্র, 3114 রাউন্ড রাইফেলের গুলি, 14 রাউন্ড পিস্তলের গুলি, 1 কেজি আইস এবং 4 লিটার দেশীয় মদ। এসব অস্ত্র মিয়ানমার থেকে আসা চোরাচালানের অংশ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কোস্টগার্ড। 5 বিজিপি ব্যাটালিয়নের বিভিন্ন অস্ত্র তারা আটক করেছিল। এই সময় বিভিন্ন অস্ত্র লুটপাটের ঘটনাও ঘটেছিল। আমাদের অনুমান অনুযায়ী সেখান থেকে বেশ কিছু অস্ত্র, গোলা বারুদ, যেগুলো বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা এবং চোরাকারবারীরা সেখান থেকে লুটপাট করেছিল এবং পরবর্তীতে বিভিন্ন সময় বর্ডার ক্রস করে আমাদের বাংলাদেশে চোরাচালান করছে। কারা এর সাথে সম্পৃক্ততা রয়েছে এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। আমরা ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা বলতে পারবো যে এটা আসলে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কারা এর সাথে সম্পৃক্ততা রয়েছে।
টেকনাফে অপহরণ এখন সবচেয়ে বড় আতঙ্ক। বাহারছড়া, জাহাজপুরা, লেদা, মুছনি, নীলা, রৈক্ষং, জাদিমুরা, হোয়াইক্কং অঞ্চল এখন অপহরণের হটস্পট। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে গত 1 বছরে অন্তত 250 জন অপহরণের শিকার হয়েছেন, যাদের বেশিরভাগকেই মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চালক এমনকি রোহিঙ্গারাও রেহাই পাচ্ছেন না অপহরণকারীদের হাত থেকে। অভিযানে উদ্ধার হওয়া সোহেলও জানালেন তার ওপর ভয়াবহ নির্যাতনের কথা। পরিচিত একজনের মাধ্যমেই তিনি অপহরণকারী চক্রের কবলে পড়েন। আবার গুলি মারি ওরে দাহাইতিনে আর লো যাবো লাইছিল আবার উঠে আবার গুলি আবার আসছে মানে আবার গজি গুলি এটা দূর দিয়ে তার বারে তুলে আর মারি ওরে অস্ত্র বাজি দিয়ে পানি বালাই না মুখে পুরো ধরে কিলো অভিযানে কেউ আটক না হলেও মাদক ও অস্ত্র উদ্ধারে কিছুটা স্বস্তিতে স্থানীয়রা। তবে প্রশ্ন উঠেছে, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের পরও পাহাড়ের অপরাধ চক্র কেন এখনো ধরাছোঁয়ার বাইরে? এখন কক্সবাজার। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের একটি মসজিদের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। স্বজনরা জানান, শনিবার দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে নিখোঁজ হয় ওই ছাত্রী। সকালে স্থানীয় একটি মসজিদের ছাদে তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ সেলিম নামে এক যুবদল নিহত হয়েছে। দুপুর 12টার দিকে উপজেলার কদলপুর এলাকায় প্রকাশ্যে তাকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিম সকালে এক আত্মীয়ের আলাদা জানাজা নামাজ শেষে মোটরসাইকেল করে স্ত্রী ও সন্তান সহ বাড়ি ফিরছিলেন। পথে কদলপুরের ঈশান ভট্টের হাটে পৌঁছলে অটোরিকশা থেকে কয়েকজন যুবক তার মাথায় গুলি করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহ রাউজান থানায় নেওয়া হয়। হত্যার ঘটনায় তদন্ত ও মামলা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। স্থানীয়রা জানান, নিহত সেলিম দীর্ঘদিন এলাকায় ছিলেন না। সম্প্রতি এলাকায় আসলে আধিপত্য নিয়ে আরেকটি পক্ষের সাথে বিরোধের সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় 15 শিশুসহ প্রাণ গেছে অন্তত 51 জনের। একদিন পেরিয়ে গেল সন্ধান মেলেনি নদীর ধারে ক্যাম্প করতে আসা 20 কন্যা শিশুর। উদ্ধার তৎপরতা বাড়াতে ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে মার্কিন প্রেসিডেন্টের কাছে সহায়তা চেয়েছেন টেক্সাসের গভর্নর। এদিকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় ভারতের হিমাচল প্রদেশের 3 জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। অন্যদিকে বন্যা পরিস্থিতি সামাল দিতে না দিতেই টাইফুন ডানার জন্য প্রস্তুতি নিচ্ছে চীন। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গুয়াডালুপে নদীর ধারের এই মিস্টিক ক্যাম্পে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে এসেছিল একদল শিশু। যদিও তারা জানতো না কি বিপর্যয় অপেক্ষা করছে তাদের সামনে। বৃষ্টির তোরে নদীর পানি লোকালয়ে ঢোকার একদিন পরেও মেলেনি শিশুদের সন্ধান। উদ্ধারকর্মীদের একাধিক ইউনিট নিরবচ্ছিন্নভাবে অভিযান চালিয়ে প্রায় 800 বন্যা দুর্গতকে উদ্ধার করলেও এখনও নিখোঁজ অনেকেই। The big question was, what do we do? And, things were getting dicier by the moment. We couldn't tell if the water was going to continue to rise. So I said we need to get out of the house. I'm going to cry because it's horrible. I'm standing 10 minutes from where we were 24 hours ago with the kids, swimming, having fun, and it's gone. এমন পরিস্থিতির মধ্যে আশঙ্কার পাল্লা আরও বাড়িয়েছে মার্কিন আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে বলা হচ্ছে আগামী 1 সপ্তাহে টেক্সাসের মধ্যাঞ্চলে আবারও দেখা দিতে পারে আকস্মিক বন্যা। পাশাপাশি আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস থাকায় বিগড়ে যেতে পারে বর্তমান বন্যা পরিস্থিতিও। তাই শুক্রবারের পর বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলেও নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই টেক্সাস কর্তৃপক্ষের। এমন সংকটে রাজ্য জুড়ে আপৎকালীন জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর গ্রেগ অ্যাবট। টেক্সাসের বন্যা পরিস্থিতিকে সরকারিভাবে জাতীয় দুর্যোগ ঘোষণার দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। স্টেট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে পরিস্থিতি মোকাবিলায় সহায়তার আশ্বাস দিয়েছেন ট্রাম্প। We will be relentless in going after and ensuring that we locate every single person who's been a victim of this flooding event. We're not going to stop today or tomorrow. We will stop when the job is completed.
রয়টার্স জানায় গেল 1 মাস টানা বৃষ্টি আর সবশেষ বৃহস্পতিবারের অতিবৃষ্টিতে টেক্সাসের গুয়াডালুপে নদীর পানি এক পর্যায়ে 29 ফুট পর্যন্ত বেড়ে লোকালয়ে ঢুকে পড়ে। এতে বেশির ক্ষতির মুখে পড়ে কার কাউন্টি। অতিবৃষ্টির কারণে এমন আকস্মিক বন্যা দেখা দিলেও যুক্তরাষ্ট্রের সমুদ্র ও আবহাওয়া বিষয়ক সংস্থার সাবেক প্রধানের দাবি, মার্কিন আবহাওয়া দপ্তরে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের কারণেই বন্যার আগাম পূর্বাভাস দেয়া সম্ভব হয়নি। I suspect the folks did their job, but I don't know under what circumstances or conditions. A lot of the weather forecast offices now are not operating at full complement of staff, which means that you're really putting an extra burden on these folks. I don't know how much that was a factor in what happened in Texas. এদিকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় ভারতের হিমাচল প্রদেশের 3 জেলায় লাল সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। কাংড়া, সিরমাউর ও মান্ডিতে ভূমিধসের আশঙ্কায় বন্ধ আছে 240টি গুরুত্বপূর্ণ সড়ক। 2 সপ্তাহে রাজ্যটিতে আর্থিক ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 700 কোটি রুপিতে। গেল বর্ষায়ও জলাবদ্ধতা, ভূমিধস ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রাজ্যটিতে। প্রাণ যায় 550-র বেশি স্থানীয় বাসিন্দার। অন্যদিকে বিপদসীমার ওপর দিয়ে বইতে থাকা প্রায় 300 নদীর পানি লোকালয়ে ঢোকার আশঙ্কা আর উত্তর পশ্চিমাঞ্চলে বন্যার মধ্যেই টাইফুন ডানা মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছেন চীনের ফুজিয়ান উপকূলের বাসিন্দারা। স্থানীয় সময় রোববার চীনের উপকূলীয় রাজ্যে আঘাত হানতে পারে বছরের 4র্থ এই টাইফুনটি। মাছ ধরার জায়গায় টহল বাড়ানো, নৌকা নোঙর করা ছাড়াও উদ্ধার অভিযানের জন্য প্রস্তুত রাখা হয়েছে বেশ কিছু জাহাজ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ইরান ইসরায়েল সংঘাতের পর প্রথম জনসম্মুখে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দাবি করা হচ্ছে, শনিবার আশুরা উপলক্ষে আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করেছেন সর্বোচ্চ নেতা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও। গেল 13 জুন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল খামেনিকে। সর্বোচ্চ এই ধর্মীয় নেতাকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর যুদ্ধকালীন ওই 12 দিনে আগে থেকে ধারণকৃত ভাষণের মাধ্যমে ইরানের সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছেন আয়াতুল্লাহ খামেনি। প্রকাশ করা হয়নি ভিডিও ধারণের স্থান ও সময়। শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। নতুন নতুন বিষয় এনে সময় নষ্ট করছে ঐকমত্য কমিশন। অভিযোগ ফখরুলের, সংস্কার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না বলছে জামায়াত। মালয়েশিয়ার আটক বাংলাদেশিরা জঙ্গি নয় জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মবের ঘটনায় তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। হুসনি দালান থেকে তাজিয়া মিছিল। টেকনাফের পাহাড় যেন অপরাধীদের অভয়ারণ্য। কোস্টগার্ড ও পুলিশের অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার। এবং এশিয়ান কাপ বাছাইয়ে 3 ম্যাচে ঋতুপর্ণার 5 গোল। বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। এই ছিল এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/echontv।